দুই বিপ্লবী ক্ষুদিরাম ঘোষ এবং প্রফুল্ল চাকী কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকী আত্মহত্যা করে। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম ঘোষ ব্রিটিশের হাতে ধরা পড়ে। বিচার তার Hey guys, আমি রোহিত আর তোমরা দেখছো আমার সাথে স্মল জার্নি উইথ রোহিত। চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি আলিপুর জেল মিউজিয়ামে। আমার সাথে আছে এই প্রণব, ও যাচ্ছে আমার সাথে। এর আগেও গেছি আলিপুর জেল মিউজিয়ামে, তবে এই ব্লগ এই ফার্স্ট টাইম করছি ওখানে। তো টিকিটের প্রাইস কী কী চেঞ্জ হয়েছে আর আরও যাবতীয় টাইম কবে খোলা কবে বন্ধ সেগুলো তোমার সাথে সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। তো চলো দেখতে থাকি। আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামের কাছে। তো আগে তোমাদের লোকেশানটা বলে দিই, তোমরা যারা মেট্রো করে আসবে তোমরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে 3 নম্বর গেটের বাইরে থেকে যদি পায়ে হেঁটে এসো তো ওই 10 মিনিট মতো লাগবে, গুগল ম্যাপ দেখে নিও। আর যদি অটো করে আসো তো দেখবে ওখান থেকে খিদিরপুর যাওয়ার যে অটোগুলো রয়েছে সেই অটো বা আলিপুর যাওয়ার যে কোনো বাস ধরেই তোমরা চলে আসতে পারবে এই আলিপুর জেল মিউজিয়ামের ঠিক কাছে। মিউজিয়ামটি মঙ্গলবার থেকে রবিবার দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এছাড়া সোমবার সম্পূর্ণভাবে মিউজিয়ামটি বন্ধ থাকে। মিউজিয়ামের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। এছাড়াও আপনারা যারা বাইকে করে আসবেন তারা বাইকের পার্কিং 5 টাকা প্রতি ঘন্টা ও 4 চাকা 10 টাকা প্রতি ঘন্টা। ভিতরে ঢুকে তোমাদের ঠিক বাম দিকে দেখতে পাবে একটি চার্ট দেওয়া আছে। বাম দিক দিয়ে গেলে কি কি দেখা যাবে তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। প্রথমে আছে ফাঁসির মঞ্চ, তারপরে নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এটি হলো দীনেশগুপ্ত কক্ষ। রাইটার্স বিল্ডিং আক্রমণ এবং ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল NS সিমসন হত্যায় তার ভূমিকার জন্য তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তিনি তার কুখ্যাত কুঠুরি থেকে আত্মীয় পরিজনকে 92টি চিঠি লিখেছিলেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী ঘরে রাখা হতো। এখানেই আছে শবদেহ পরীক্ষা কক্ষ। ব্রিটিশ আমলে আলিপুর সেন্ট্রাল জেলে যে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছিল তারা হলেন অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস ও দীনেশ মজুমদার। এটি হলো সেই কক্ষ যেখানে নেতাজি, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্তর মতো বীর স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হয়েছিল। এটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু কক্ষ। আইন অমান্যের অপরাধে এই কক্ষে 1930 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। এটি হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষ। তিনি ছিলেন কলকাতা পুরসভার প্রথম মেয়র। 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে 8 নম্বর কক্ষে তাকে বন্দি রাখা হয়। তিনি ছিলেন একজন ভারতীয় উকিল এবং কবি, যিনি পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হয়ে ওঠেন। তিনি 1922 সালে গয়া অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এছাড়া 1923 সালে 1 জানুয়ারি তিনি মতিলাল নেহরুর সঙ্গে স্বরাজ দল গঠন করেন। এটি হলো যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এই ভবনের 6 নম্বর কক্ষে 1930 সালে এপ্রিল মাসে এবং 1932 সালে 22শে অক্টোবর থেকে 1933 সালের 5ই জুন পর্যন্ত বন্দী ছিলেন। তাকে রেঙ্গুনের একটি জনসভায় গ্রেপ্তার করা হয় সরকারের বিরুদ্ধে জনগণকে ঠকানোর জন্য। 1933 সালের জুলাই মাসে রাঁচি জেলে তিনি মারা যান। এবার তোমাদের দেখায় নেহেরু কক্ষ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1938 সালে 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে এই ভবনের একটি কক্ষে 80 দিন কারারুদ্ধ ছিলেন। তার মেয়ে ইন্দিরা, যিনি ইন্দিরা গান্ধী নামে পরিচিত ছিলেন। নেহেরুর পর তিনি ছিলেন প্রধানমন্ত্রী। 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তিনি তার বাবার সাথে দেখা করতে আসতেন। এই হলো পুরানো গুদামঘর, যেখানে বন্দীদের নিত্য প্রয়োজনীয় রসদ মজুত করে রাখা হতো, যেটিকে এখন সেমিনার ও লাইব্রেরি কক্ষ বানানো হয়েছে। এখানে অনেক গুণী ব্যক্তির হাতে আঁকা ছবি দেখতে পাবেন, যেখানে দেখানো হয়েছে কারাগারে বন্দী স্বাধীনতা সংগ্রামীদের উপর কীভাবে নির্মম অত্যাচার করা হতো। তাদের না খেতে পাওয়া রুক্ষ শরীর ও নির্যাতিতদের নানা ছবি সুন্দর শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এটি হলো পুলিশ মিউজিয়াম। মিউজিয়ামের এই অংশটি কলকাতা পুলিশের সুবৃহৎ কলকাতা পুলিশ মিউজিয়াম থেকে হস্তান্তর করে এখানে আনা হয়েছে। প্রতিটি কক্ষের একটি আলাদা ইতিহাস আছে, যা একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। তাই এই আলিপুর পুলিশ মিউজিয়ামের সম্পূর্ণ তথ্য নিয়ে আরও একটা ভিডিও দেব খুব তাড়াতাড়ি। এখানের কক্ষগুলিতে ডাকাতি মামলা, ষড়যন্ত্র মামলা, বিভিন্ন খুনে যেসব অস্ত্র, পিস্তল, বোমা ব্যবহার করা হয়েছিল সেগুলোকে সংরক্ষিত করে রাখা আছে। আরও অনেক অস্ত্র, কুকরি, বোমা, পিস্তল ও বন্দুকের কার্তুজ রাখা আছে, যা বিভিন্ন ষড়যন্ত্র মামলা, মার্ডার এবং
ডাকাতিতে ব্যবহার করা হয়েছিল। এবার দেখো বন্দিরা কিভাবে জীবনযাপন করত। জেলে তাদেরকে অন্ধকার কক্ষে বন্দি করে রাখা হতো। একটি কক্ষে একসঙ্গে 15 থেকে 20 জনকে রাখা হতো। তাদের ময়লা জামা কাপড় নিজেদের পরিষ্কার করতে হতো, নিজেদের খাবার নিজেদের বানিয়ে নিতে হতো, জেল এলাকা ঝাঁট দিতে হতো, এমনকি তারা কোনো কাজ ভুল করলে তাদের উপর নির্মম অত্যাচার করা হতো। এমনকি তাদের চুল দাড়ি বড় হয়ে গেলে নাপিত ডেকে কড়া পাহারায় দাঁড়িয়ে তাদের চুল দাড়ি কাটানো হতো। মিউজিয়ামের ভিতরে প্রচুর খাবার দোকান আছে। তোমাদের ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে তোমরা এখানে যে কোনো দোকানে বসে খেয়ে নিতে পারো। আমরা এখান থেকে 1 বোতল জল ও বিস্কুট কিনে খেতে খেতে চলে এলাম হসপিটাল বিল্ডিংয়ের ভিতরে এক্সিবিশন হলের 2য় তলে। এখানে বিপ্লবীদের গল্প, অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ভারতের মুক্তি সংগ্রামে বাংলা এবং বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও তারা কি করেছিলেন এইসব নিয়ে বিস্তারিত তথ্য ছবি সমেত সুন্দরভাবে সাজানো আছে মিউজিয়ামের এই ঘরগুলিতে। ভারতের স্বাধীনতা আন্দোলনে মেয়েদের ভূমিকা ও ত্যাগ সম্বন্ধে খুব কম মানুষই জানে। কল্যাণী দাস ও বীণা দাস বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রী সংঘ দল গঠন করেন। এই দলে যোগ দেন প্রীতিলতা ওয়েদ্দেদার, কল্পনা দত্ত, কমলা দাশগুপ্তের মতো আন্দোলনকারীরা। এছাড়াও ছিলেন নেলি সেনগুপ্তা, ইলা সেন, আভা মজুমদার, করুণা ঘোষ, রাজিয়া খাতুন, নিরুপমা দেবী প্রমুখ। ইতিহাসের পাতায় অনেকের নাম থাকলেও অনেকের নাম তলিয়ে গেছে অবহেলায়। অথচ ভারতকে স্বাধীন করার জন্য এই মানুষগুলি জীবনের বাজি রেখেছিলেন। তাদের আত্মত্যাগে একটি দেশ শুধু স্বাধীনতাই পায়নি, সেই দেশ জনজাতি পরবর্তী প্রজন্মও পেয়েছে লড়াইয়ের মন্ত্র। এছাড়াও আছে অরবিন্দ ঘোষের জীবন কাহিনী ও তার কক্ষ, যেখানে তার লেখা বিভিন্ন বইও আছে। 1933 সালে 31শে আগস্ট অনুশীলন সমিতির 4 জন বিপ্লবী পূর্ণানন্দ দাশগুপ্ত, নিরঞ্জন ঘোষাল, সতীনাথ দে, হরিপদ দে আলিপুর সেন্ট্রাল জেলের পূর্ব দিকের সুউচ্চ পাঁচিল টপকে কারাগারের বাইরে আসতে সক্ষম হন। তারপর তারা সাঁতরে আদিগঙ্গা পেরিয়ে আত্মগোপন করেন। মুক্তি সংগ্রামে বাংলায় বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান দেশবাসীর মনে প্রবল উদ্দীপনা সৃষ্টি করেছিল। তিনি ধূমকেতু ও লাঙল পত্রিকা দুটি সম্পাদনা করতেন। সরকার বিরোধী লেখার জন্য তিনি 1922 সালে গ্রেপ্তার হয়ে 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেন। সেলুলার জেলে নির্বাসিত বাংলার বিপ্লবীদের 1921 সালে আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়। তাদের এই সেন্ট্রাল জেলের ইউরোপিয়ান ওয়ার্ডে বন্দি করে রাখা হয়। এই ওয়ার্ডের নাম হয় বোম ওয়ার্ড। চলো ভিডিওটা খুব বেশি বড় করব না, যতটা পারলাম তোমাদের সঠিক ইনফরমেশান দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।